আচ্ছা, আপনি কি এখন চলে যেতে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনি যদি একটু আসেন, আমি যে ক্লাসরুমে ছিলাম তো 406, আপনাকে একটু দেখা করে যাই আর কি। হ্যাঁ 406, 4 তলায়। তো আমরা আজকে যেটা দেখবো, নবম অধ্যায় আমরা আমরা অষ্টম অধ্যায় পর্যন্ত কমপ্লিট করেছি। তো আজকে যেটা আছে আমাদের নবম অধ্যায়টা আমরা একটু দেখবো যে সফটওয়্যার প্রয়োগ এবং বাস্তবায়ন, মানে আন্ডারস্ট্যান্ডিং সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন। একটা সফটওয়্যারকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব বা কিভাবে তৈরি করব সেই বিষয়গুলো। কথা বোঝা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে স্যার। তো একটু দেখি, সফটওয়্যার প্রয়োগ বাস্তবায়ন মূলত একটি সাংগঠনিক কাঠামো যা সফটওয়্যার ভিত্তিক সার্ভিস উপাদান সমূহ কোনো ইন্ড ইউজার বা প্রাতিষ্ঠানিক কার্যাবলী সম্পাদনে যুক্তভাবে কাজ করে। তার মানে এটা কে ইউজ করবে? আমরা যখন আন্ডারস্ট্যান্ডিং সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনে চলে যাব, এটা কার জন্য? ইন্ড ইউজার। মানে আমি এখন ফেসবুক ইউজ করতেছি, আমার ইউজারের জন্য ক্রমাগত বৃদ্ধির ফলে সফটওয়্যারের আকার কি হবে? বৃদ্ধি পাবে। তার মানে আমি যদি কোডিং প্রক্রিয়াতে চলে যাই, কোডের লাইন সংখ্যা ক্রমাগত বেড়ে যাবে, সফটওয়্যার আকারও হয়ে যাবে। তার মানে এইভাবে লাইন সংখ্যা বৃদ্ধির ফলে পরবর্তী প্রোগ্রামের প্রবাহ মানে রাখা কষ্টসাধ্য হয়ে যায়। যদি কেউ সফটওয়্যারের প্রোগ্রাম ফাইল এবং প্রডিউস সমূহ কিভাবে সংগঠিত হয় তা ভুলে যায়, তাহলে প্রোগ্রাম শেয়ার, ডিবাগ, প্রোগ্রামের দেখেন মডিফিকেশনের কার্যাবলী কঠিন হয়ে যায়। এখন সবাই তো আমরা উইন্ডোজ 7 অথবা 10 ইউজ করি, তাই না? জি স্যার। এখন চিন্তা করেন, একটা উইন্ডোজ 10 সফটওয়্যার যদি আমরা ইনস্টল নেই, এট লিস্ট আমাদের কত জিবি জায়গা লাগে ভাই? 30 জিবি, তাই না? সর্বনিম্ন। হ্যাঁ এরকমই। হ্যাঁ, তাহলে একটা চিন্তা করেন যে 30 জিবি জায়গা লাগে, তাহলে কত হাজার কোটি কোড করা আছে এইখানে ওএস এ, একবার চিন্তা করা যায়? এখন এই প্রোগ্রামিং ওএসটা যদি লাইন সংখ্যা ফিক্স না থাকতো, প্রোগ্রামটা কোথা থেকে কোথায় যাবে প্রবাহ যদি ঠিক না থাকতো, তাহলে এটা অনেক কষ্টসাধ্য হয়ে যাইতো না? তাহলে প্রোগ্রাম শেয়ার করা, ডিবাগ করা, প্রোগ্রামের মডিফিকেশন, এগুলো কোনো কিছুই সম্ভব ছিল না। এখন আমি একটা কোড করেছি উল্টাপাল্টা, কেউ বুঝবে না, তাহলে এই কোডটা অন্য কেউ আসলে কি সহজে বুঝতে পারবে? সম্ভব না। তার মানে এটাই বলছে যে আমাদের এই অধ্যায়টা মূলত কাজ করবে প্রোগ্রামটাকে কিভাবে শেয়ার করতে হয়, ডিবাগ করবেন কিভাবে, প্রোগ্রাম মডিফিকেশন কিভাবে করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা মূলত এই অধ্যায়ে কাজ করব, এই সমস্যার সমাধান পাওয়ার জন্য স্ট্রাকচার প্রোগ্রামিং এর মাধ্যমে। এটি ডেভেলপারকে কোডে সহজে জাম্প ইনস্ট্রাকশন ব্যবহারের পরিবর্তে সাব রুটিন এবং লুপ সমূহ ব্যবহার করে থাকে। ফলে কোডটিতে স্বচ্ছতা আসে এবং প্রোগ্রামারের দক্ষতাও কি হয়? বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এছাড়া স্ট্রাকচার প্রোগ্রামিং প্রোগ্রামারকে কোডিং টাইপ কমাতে এবং কোডটিকে সঠিকভাবে সংগঠন করতে সাহায্য করে। ইভেন দো আমি একটা কাজ বলি, এখন বড় একটা সফটওয়্যার, ব্যাংকিং সফটওয়্যারে ধরেন 100 জন কি আছে ইউজার, 100 জন প্রোগ্রামার আছে। এই 100 জন প্রোগ্রামার বিভিন্ন অংশ নিয়ে তারা কাজ করে, ক্লিয়ার? কেউ কিন্তু নির্দিষ্ট একটা অংশ নিয়ে কাজ করতেছে। ধরেন আমরাই এখানে যদি 8 জন থেকে থাকি, এই 8 জনকে আমি 8টা কাজ কি করে দিলাম? ভাগ করে দিলাম। 8 জনের কাজই আলাদা। কেউ কোডিং করতেছে, কেউ ধরেন কোড ডাটাবেস কাজ করতেছে,
কেউ হচ্ছে কি ফটোশপের কাজ করতেছে, আমি তাহলে সবাইকে কি করে দিচ্ছি, আলাদা করে ডাইনামিক ওয়েতে ভাগ করে দিচ্ছি। এই কাজগুলোকে আমি কি করব, প্রজেক্ট ম্যানেজার আবার কি করবে, এই কাজগুলো যখন প্রত্যেকটা কমপ্লিট হলো সেগুলো কি করবে, জোড়া করে একটা সফটওয়্যার তৈরি করবে। তো স্ট্রাকচার প্রোগ্রামিং হলো প্রসিডিউরাল প্রোগ্রামিং এর একটি উপসেট বা প্রোগ্রামে একটি যৌক্তিক কাঠামো প্রয়োগ করে দেয়। এটিকে আরো দক্ষ, সহজ, বোধগম্য এবং সংশোধন করার প্রক্রিয়াকে কি করা হয়, সহজতর করে। স্ট্রাকচার প্রোগ্রামিং কে কখনো কখনো মডুলার প্রোগ্রামিং বলা হয়। মডুলার প্রোগ্রামিং কি যদি আমি বলি, অনেকগুলো প্রোগ্রামে ভাগ করা হয়েছে। মাইক্রোসফট অফিস ইউজ করি আমরা সবাই। জি স্যার। আচ্ছা, জি স্যার। বাকিরা কথা বলতেছেন না কেন? জি স্যার, ব্যবহার করি। মাইক্রোসফট আমরা অফিস ইউজ করি। এই মাইক্রোসফট অফিস কি শুধুমাত্র একটা সফটওয়্যার? একটু খেয়াল করে স্যার। দেখুন তো, 14টা সফটওয়্যার আছে এর মধ্যে, বা 13টা সফটওয়্যার আছে। তার মানে হচ্ছে। তো আমরা একটু দেখি, সুতরাং বলা যায় টপ ডাউন বিশ্লেষণ একটি সমস্যা সমাধানের প্রক্রিয়া বা সমস্যাটি সহজে সমাধানযোগ্য কম্পিউটার দ্বারা উপসমস্যাগুলোকে না পৌঁছানো পর্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর উপসমস্যাগুলো বা অপারেশন সমূহকে কি বলা হয়, ভাগ করে যাচ্ছে। প্রত্যেক স্তরকে প্রথম স্তর, দ্বিতীয় স্তর এভাবে ক্রমান্বয়ে, এই যে বললাম যে আমরা প্রথমে ভাগ করলাম কাকে, এমডি ম্যাম কে, ভাইস প্রিন্সিপাল স্যারকে, কোর্স কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্ট হেড, এডমিন, টিচার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, পিওন, প্রত্যেকের স্তরকে আমরা এক একটা ভাগ করে ফেললাম এবং প্রতিটা স্তর শীর্ষ স্তরের সাথে ভিন্ন ভিন্ন অ্যাবস্ট্রাকশন সম্পূর্ণ করা হয়। মানে কি আমরা প্রত্যেকের সাথে আলাদাভাবে লিয়াজগুলো মেইনটেইন করে চলি। তো টপ ডাউন পদ্ধতি ব্যবহারের ফলে প্রোগ্রামকে বিস্তারিতভাবে এবং বিভক্ত করা যায়, তবে সহজে সমাধানযোগ্য উপসমস্যা শনাক্ত করাই এই ক্ষেত্রে মূল লক্ষ্য। তো নিম্নে আমরা একটা কাজ করি, আমাকে কোনো একটা কাজ করতে বলা হলো, তুমি একটা টেম্পারেচার কি করবা, কনভার্সনে চলে যাবা, টেম্পারেচার কনভার্ট। আমরা একটা কোড দেখে ফেলি। কি কথা বলেন কেন? আচ্ছা, একটু আসেন সবাই। জি স্যার, আসবে স্যার। আচ্ছা, একটু ফাইলটা এটা দেখা যায় কিনা আমরা একটু খেয়াল করে দেখি। আমরা একটা কাজ দেখবো, ক্লিয়ার? এখানে দেখেন, প্রথমে বোঝার আগে আমরা কম্পিউটারে একটা ল্যাঙ্গুয়েজ দেখতেছি। আমাদের প্রথম কাজ হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করা। তাহলে এখানে চিন্তা করেন আমাকে কি দিতে হবে। আমার প্রথম কাজ কি হচ্ছে, আমি একটা সফটওয়্যার তৈরি করলাম, এটা আমার একটা সফটওয়্যার, দেখা যাচ্ছে ফাইলটা? জি। আচ্ছা, এটা আমার একটা ছোটখাটো একটা সফটওয়্যার আমি তৈরি করছি। আমি যদি সেলসিয়াস দিই তাহলে ফারেনহাইট বের হবে, ফারেনহাইট দিলে কি হবে,
সেলসিয়াস বের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে একটু খেয়াল করে দেখেন, আমার প্রথম কাজ কি হচ্ছে, একটা সফটওয়্যার তৈরি করব। সেই সফটওয়্যারের কাজ কি হচ্ছে, হয় তাকে সেন্টিগ্রেড থেকে সেলসিয়াস অথবা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট অথবা ফারেনহাইট থেকে সেলসিয়াসে বের করে দিবে। ঠিক আছে, এবার আমরা এই কাজটা একটু দেখি, যে আমরা এতক্ষণ এটা যখন দেখলাম, এইটা একটু দেখি নাকি। এবার দেখেন এখানে কি করছে, আমরা এখানে আসি, টেম্পারেচার কনভার্সন সেকশন সিলেকশন মেনু। আমি এখান থেকে মেনু সিলেক্ট করব। মেনু সিলেক্ট করার পর তোমাকে বলে দিব যে তুমি কি করতে চাও, ফারেনহাইট টু সেন্টিগ্রেড অথবা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট। এরপরে দেখেন আমি যদি ফারেনহাইট টু সেন্টিগ্রেড চাই, তাহলে ইনপুট ফারেনহাইট দিতে হবে, এবং সে কাজ কি করবে, সেন্টিগ্রেডে কাজ করে ফেলবে। এই উল্টা হবে তার কি, আমি যদি সেন্টিগ্রেড দেই তাহলে কনভার্ট করবে ফারেনহাইট। তো আমরা এটা একটু খেয়াল করে দেখি, আমাদের পরবর্তী ফাইলটুকু একটু খেয়াল করে দেখি। ধরেন আমি সেন্টিগ্রেড 45 ডিগ্রি সেন্টিগ্রেড কনভার্ট করে দিলাম কাছে ফারেনহাইট। দেখেন তাহলে সে কাজ কি করে দিল, এই যে রুলস এখানে চলে আসছে, ফারেনহাইট এবং ক্যালকুলেশন সে করে ফেললো। কত ডিগ্রি ফারেনহাইট, আমার ছিল সেন্টিগ্রেড, আমি কি করলাম, সেটাকে ফারেনহাইট সেলসিয়াসে বের করে ফেললাম। আমি কোনো কারণে এটাকে যদি ফারেনহাইট থাকে 45, দেখেন এখানে সেন্টিগ্রেড থেকে এটা যেটা আছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে কনভার্ট করতে পারবো। আরেকটা যেটা সফটওয়্যার আসবে আমাদের সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড। তো হ্যাঁ, এই ফাইলগুলো আমরা এইভাবে কনভার্ট করে থাকবো। এই জন্য হচ্ছে এটা আমাদের টোটাল হচ্ছে টপ ডাউন বিশ্লেষণ। তার মানে আমি প্রথমে টেম্পারেচার কনভার্সন সিলেক্ট করে ফেললাম, মেনু সিলেক্ট করে ফেললাম, এরপরে হচ্ছে সেটা কি করব, আমি কোথা থেকে কোথা কনভার্ট করব, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড কিনা অথবা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট কিনা, এটাও মেনু সিলেক্ট করে ফেললাম। মেনু সিলেক্ট করার পর ফারেনহাইট আমি টেম্পারেচার দিয়েছি, সেটা কনভার্ট করে দিল কত, সেন্টিগ্রেডে। আমি যদি এখানে সেন্টিগ্রেড দিই তাহলে কি করবে, ফারেনহাইটে সে কনভার্ট করে দেবে। আচ্ছা, এবার আসি মডুলার প্রোগ্রামিং। এই যে এতক্ষণ ধরে আসলাম, আমরা একটু মডুলার প্রোগ্রামিং এ আছি। যেটা বললাম, দেখেন প্রোগ্রামিং সবসময় কোডকে ক্ষুদ্র ক্ষুদ্র ইনস্ট্রাকশন বা গ্রুপে ভাগ করা হয়। এই গ্রুপসমূহ মডিউল বা সাব প্রোগ্রাম বা সাব রুটিনও বলা হচ্ছে। তো এটি টপ ডাউন বিশ্লেষণের ধারণা অনুযায়ী কাজ করে। তো এটি প্রোগ্রাম গো টু স্টেটমেন্টের মাধ্যমে জাম্প করাকে অবমূল্যায়ন ডিসকাস করে, এবং এই গো ফাংশন ব্যবহারে কোনো প্রোগ্রামের প্রভাব ট্রেস করা যায় না। স্ট্রাকচার প্রোগ্রামে মডুলার ফরম্যাট প্রয়োগ করার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং এখানে প্রথমে বলি আমাদের মেইন একটা ফাংশন, এখানে বলে দিছি তুমি দুইটা কনভার্ট করো, একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে কোসাইন। ধরেন এখানে একটা ফ্যাক্টরিয়াল আমি নির্ণয় করব। ফ্যাক্টরিয়াল নির্ণয় করতে গেলে আমাকে দুইটা সেকশন দেখতে হয়, একটা হচ্ছে সাইন কম্পারিজন আর একটা হচ্ছে কি কোসাইন কম্পারিজন। এই দুটো হ্যাঁ কম্পিউটেশন করে আমি এই দুইটা কম্পিউট করে আমি বের করতে পারবো কি ফ্যাক্টরিয়ালের মান কত। তার মানে ধরেন আমি একটা মেইন ফাংশন করে দিয়েছি এবং বলে দিছি, আর কিছু বলে দিই নাই। যদি সাইন ফরমেশন আসে, দেখেন সাইন যোগাযোগ করার বা যোগ করার প্রয়োজন হয় বা বিশ্লেষণ করার প্রয়োজন হয়, তাহলে সে কি করবে, সাইনের যে মানগুলো আছে সেটা কনভার্ট করে ফেলবে। যদি কোসাইন আসে এরপরে এই দুটোকে সে কনভার্ট করে আমাকে ফ্যাক্টরিয়াল একটা মান দিয়ে দিবে। বুঝাইতে পারছি? তার মানে আমরা এই মডিউল যদি ভাগ করে দেখি, এখন মাইক্রোসফট অফিস দেখেন, তো মাইক্রোসফট অফিসে যদি আমরা চলে যাই তাহলে কি আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব ফাইলগুলোই এখানে কি বিদ্যমান। তাহলে যে কোনো একটাকে কল করব আমি এখান থেকে। একটু ফাইল শেয়ার করে দেখা যাচ্ছে সবার ফাইলটা? জি স্যার। এটা দেখা যায় যেটা শেয়ার করছি? না স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমি একটা মডিউলকে কল করছি, মাইক্রোসফট অফিস সুইটের একটা মডিউলকে কল করলাম, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আমি যদি এখানে ক্লিক করি ওয়ার্ড চলে আসবে, দেখেন ওয়ার্ডটা কি চলে আসছে, এই যে ওয়ার্ড ফাইলটা কি ওপেন হয়ে গেছে। তার মানে আমি দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না। আচ্ছা, নিউ শেয়ার, একটু এবার দেখা যায়? না স্যার। না। এবার না। এবার দেখা এসছে। এবার আমি কি করলাম, মাইক্রোসফট ওয়ার্ডের একটা মডিউলকে কল করলাম, মাইক্রোসফট ওয়ার্ড এখানে ওপেন হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার একটা মডিউল। মাইক্রোসফট টোটাল একটা সফটওয়্যার প্যাকেজ থেকে আমি শুধু একটা মডিউলকে কল করলাম, সেটা হচ্ছে কি ওয়ার্ড। তাহলে সে কি করলো, এই ওয়ার্ডটা ফাইলটা ওপেন হয়ে গেল। এরপরে আমি আসি, এইটা ছিল হচ্ছে মূলত আমার মডুলার প্রোগ্রামিং। তো এরপর আমরা আরেকটা জিনিস দেখবো, স্ট্রাকচার প্রোগ্রামিং। ক্লিয়ার? একটা স্ট্রাকচার আমার তৈরি করে দেওয়া আছে। আমাদের মানব দেহ তো আমরা জানি, তাই না?
হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি জি স্যার। স্যার। আমাদের দেহ তো একটা কাঠামোর উপরে তৈরি, তাই না? কঙ্কাল। জি স্যার। জি হ্যাঁ, আমাদের উপরে কি সুন্দর করে সাজানো আছে, সেটা মাংস, রক্ত, হৃৎপিণ্ড এগুলো থাকতে পারে, কিন্তু আমাদের স্ট্রাকচার কি? কঙ্কাল, বন। তাহলে বনমেরুটা আমাদের হচ্ছে স্ট্রাকচার। তাহলে আমরা যখন একটা প্রোগ্রাম তৈরি করব, সেই প্রোগ্রামেও আমাদের একটা স্ট্রাকচার দেখে নিতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং। তো আমরা একটু খেয়াল করে দেখি স্ট্রাকচার প্রোগ্রামিং কি বলছে। স্ট্রাকচার কোডিং টপ ডাউন বিশ্লেষণকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে স্ট্রাকচার কোডিং নির্বাহের ক্রম অনুযায়ী মডিউল সমূহকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে ভাগ করে। স্ট্রাকচার প্রোগ্রামিং নিয়ন্ত্রণে কাঠামো ব্যবহার করে বা প্রোগ্রামের প্রবাহকে কি করা হয়? নিয়ন্ত্রণ করা হয়। আর স্ট্রাকচার কোডিং নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে তার নির্দিষ্ট নির্দেশগুলো ইনস্ট্রাকশন সংগঠিত করার জন্য নিয়ন্ত্রণ কাঠামো বা কন্ট্রোল স্ট্রাকচার ব্যবহার করা হয়। তো প্রথম যেটা একটু ভালো আসে নাই, আমি বই থেকে তারপরেও বলতেছি, একটু খেয়াল করে দেখেন। রিসিভিং ডিজাইন এন্ড এসআরএস ক্লিয়ার। রিসিভিং ডিজাইন এন্ড সফটওয়্যার রিসোর্স ক্লিয়ার। সফটওয়্যার রিসোর্স যে জিনিসগুলো, ফাইলগুলো আমরা পাবো, সেখান থেকে আমরা ডকুমেন্ট করে ফেলবো। তার মানে রিসিভিং, আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা রিসিভ করে ফেলবো। এর পরবর্তী দেখেন, আন্ডারস্ট্যান্ড দ্য ডকুমেন্ট রিসিভ বাই দ্য ইউজার। তার মানে এরপর ইউজারের কাছ থেকে আমরা যে ডকুমেন্টগুলো তাহলে আমি কি সফটওয়্যার ডেভেলপমেন্ট উইথ, দেখেন কি বলছে, রিলেটেড ফাইল, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আর যদি না থাকে তাহলে আমার কি হচ্ছে, কারেকশন অথবা ভেরিফিকেশন আবার করব, যে আমি আমার ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যা কাজগুলো দেওয়া ছিল সেটা যদি ফুলফিল কমপ্লিট না হয়, আমি বারবার এটা চেক করব। চেক করার শেষে আমি কি করব, সফটওয়্যারটা আমি ডেলিভারি দিয়ে দিব। এটা ছিল আমাদের একটা স্ট্রাকচার কোড। ক্লিয়ার? এটা ছিল হচ্ছে স্ট্রাকচার কোডিং।
স্ট্রাকচার কোডিং। হ্যাঁ, এরপরে যাই ফাংশনাল প্রোগ্রামিং আলোচনা। তো ফাংশনাল প্রোগ্রামিং হচ্ছে, একটু দেখি, ফাংশনাল প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামিং ভাষার একটি স্টাইল বা গাণিতিক ফাংশন সমূহ ব্যবহারের ধারণা প্রদান করে। গণিতের একটি ফাংশন সবসময় একই আর্গুমেন্ট প্রাপ্তিতে একই ফলাফল প্রদান করে। প্রসিডিউরাল ভাষায় প্রোগ্রামের প্রবাহ প্রসিডিউর সমূহের মধ্যে নির্বাহ হয়। প্রোগ্রামের নিয়ন্ত্রণ কন্ট্রোল প্রোগ্রামে ট্রান্সফার হয়। যখন নিয়ন্ত্রণ প্রবাহ এক প্রসিডিউর থেকে অন্য প্রসিডিউরে ট্রান্সফার হয়, প্রোগ্রাম তার অবস্থা বা স্টেট পরিবর্তন করে। তার মানে একটু খেয়াল করে দেখেন, প্রোগ্রাম নিয়ন্ত্রণ ট্রান্সফার করা হয়, যখন নিয়ন্ত্রণ প্রবাহ এক প্রসিডিউর থেকে অন্য প্রসিডিউর ট্রান্সফার হয়, তার মানে কি স্টেট পরিবর্তন করে। যেমন হচ্ছে আমি এখন এই ফাইলে ছিলাম, কোনো কারণে যদি আমি এই ফাইলে চলে যাই, তাহলে কি হচ্ছে, আমার একটা স্টেট থেকে আমি আরেকটা স্টেটে পরিবর্তন করলাম। ক্লিয়ার? দেখা যাচ্ছে ফাইলটা? জি স্যার। তার মানে আমি কোনো কারণে, ধরেন এখানে আমার এই ট্যাবটা আছে, কোনো কারণে আমি একটা ডকুমেন্ট ট্যাবে আছি, কোনো কারণে নিউ একটা ট্যাব যদি চলে যায়, তাহলে আমার স্টেটটা কি, অবস্থার পরিবর্তন হলো না। আমি এখন কোথায় নাই, আমি কিন্তু এই ডকুমেন্টে নাই, আমি তখন নিউ ট্যাবে অন্য একটা পেজে চলে যাচ্ছি। বা ধরেন আমার এখানে ফেসবুক আছে, আমি ফেসবুক পেজে চলে গেলাম। তো এটা হচ্ছে আমাদের প্রসিডিউরাল বা ফাংশনাল প্রোগ্রামিং যেটা বলা হচ্ছে। তো একটি প্রসিডিউরকে কল
উপস্থিত থাকার চেষ্টা করি।